বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে গত 2 দিন আলোচনা করেছিলাম জমি ক্রয় করার পূর্বে আমাদের করণীয় কি এবং জমি ক্রয় করার পরে আমাদের কি করতে হবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো জমি ক্রয় করার পরে আমাদের জমির মালিকানা সংক্রান্ত আলাদা জোট খুলে নিজের নামে খাজনা দাখিলা প্রদান করার জন্য যে নামজারি করতে হয়, সেই নামজারি করার সময় আমাদের এই নামজারিতে নানান ধরনের ভুল ত্রুটি হতে পারে। এখন কি করতে হবে সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন বিষয়টি নিয়ে কথা বলা যাক। প্রথমত, নামজারি করার প্রয়োজনীয়তা কি? নামজারি করার প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নামজারির মাধ্যমে পূর্বের মালিকানা থেকে আলাদা মালিকানার সৃষ্টি হয়, আলাদা জোটের সৃষ্টি হয়। সেই জোটের মাধ্যমে একজন নতুন যে ভূমির মালিক, তিনি তার নামে আলাদা জোট খুলে খাজনা পরিশোধ করেন। খাজনা পরিশোধের মাধ্যমে তিনি চাইলে সেই সম্পত্তিটি একাধিক মালিক থাকলে সেই একাধিক মালিক থেকে বা যে ক্রেতার বা যে বিক্রেতার কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেছেন তার মালিকানা থেকে আলাদা হয়ে নিজ নামে মালিকানার সৃষ্টি হয়। এখন জমি ক্রয় করার পরে যদি নামজারি করা না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে পূর্বের যে বিক্রেতা যিনি সম্পত্তিটি বিক্রি করেছেন, তিনি চাইলে তার আগের নামজারির মাধ্যমে পুনরায় তার এই সম্পত্তিটি চাইলেই বিক্রি করে দিতে পারেন। সুতরাং জমি ক্রয় করার পর যদি নামজারি করা হয়, সেক্ষেত্রে পূর্বের মালিক বা অন্য কোনো মালিক এই সম্পত্তিটি পুনরায় বিক্রি করার কোনো সুযোগ পাবে না। তাই জমি ক্রয়ের পরে নামজারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ কাজটি করতে গেলে যদি আমাদের কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তারপরে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে আজকের মূল আলোচনা। তো নামজারি করার পরে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তখন আমাদের কি করণীয়? এখানে নামজারির সমস্ত কার্যক্রম সম্পন্ন করার পর যখন আপনার নামে নতুন জুত হবে, সম্পত্তির মালিকানার অংশ আসবে, সেক্ষেত্রে যখন নামজারির কপিটি আপনি হাতে পাবেন, তখন যদি আপনি দেখেন যে আপনার নামে নামজারির কোনো অংশ ভুল হয়ে গিয়েছে, অথবা যৌথ সম্পত্তিতে নতুন কেউ নামজারি করে আপনার সম্পত্তিটি তার নামে অংশ বেশি নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে এই আদেশের বিরুদ্ধে নামজারি যে তহসিল অফিসার যিনি নামজারি মঞ্জুর করেছেন, সেক্ষেত্রে সেই আদেশের বিরুদ্ধে 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 147 ধারা মতে স্থানীয় কালেক্টরেট অফিস বা রাজস্ব আদালতে উক্ত আদেশ প্রদানের 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়। সেই আপিল আদেশ যদি কোনো কারণে আপনি অসন্তুষ্ট বা মনঃক্ষুণ্ণ হন, সেই আদেশের বিরুদ্ধে 60 দিনের মধ্যে বিভাগীয় কমিশনার আপিল দায়ের করতে পারেন। বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে যদি আপনি অসন্তুষ্ট বা মনঃক্ষুণ্ণ হন, সেই আদেশের বিরুদ্ধে 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপনি আপিল দায়ের করতে পারেন। এক্ষেত্রে ভূমি আপিল বোর্ডের আদেশেই সর্বোচ্চ আদেশ বলে বিবেচিত হবে। এই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে আপনার আর কোনো কিছু করণীয় থাকবে না। এই আলোচনা থেকে এটা বোঝা যায় যে নামজারি করার ক্ষেত্রে 4টা অর্গান আছে যারা কাজ করে, বা কোনো আদেশের বিরুদ্ধে যদি আপনি মনঃক্ষুণ্ণ হন, একে একে তিনটে আপিল আদালতে আপনি আপিল দায়ের করতে পারবেন। মনে রাখতে হবে যে একদম ভূমি আপিল বোর্ড যেটা আছে, সেখানে যদি আপনি রায়ে পরাজিত হন, তার আদেশের বিরুদ্ধে আপনার কোনো কিছু করণীয় থাকবে না। সুতরাং নামজারি করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে আমরা নামজারি করব। আমরা এটা খেয়াল রাখবো যাতে ধরনের ভুল না হয়, বা আমাদের সম্পত্তি যদি কেউ ভুল করে বা ইচ্ছাকৃতভাবে বেশি সম্পত্তি নিয়ে যায়, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই যে তিনি নামজারি করে সম্পত্তি খেয়ে ফেলবেন বা সম্পত্তি নিয়ে যাবেন। আপনাদের যথার্থ কাগজপত্র বিজ্ঞ আপিল আদালতে দাখিলের আপিল মোকদ্দমা দায়ের করে সেই নামজারিটি বাতিল করতে পারেন বা সংশোধন করতে পারেন বা সংযোজন বিয়োজন করতে পারবেন। তাই যে কোনো কাজই শুরুতেই যদি আপনারা সতর্কতার সাথে করেন, সেক্ষেত্রে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে এটা নিয়ে আর পরবর্তীতে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয় না। আর আপনারা জানেন, কোর্ট কাছারিতে যে কোনো বিষয়ে আসলে আপনাদের অনেক টাকা পয়সা খরচ হবে, আর শারীরিক একটা পরিশ্রম তো হবেই, সময় নষ্ট হবে। সুতরাং যে কোনো কাজই করুন না কেন, শুরুতেই পরিচ্ছন্নতার সাথে করুন, সতর্কতার সাথে করুন, তাহলে পরবর্তীতে এটা নিয়ে আর তেমন আপনাদের হ্যাসিং পোহাতে হবে না, আপনাদের এটা নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না। সুতরাং আইন আদালতে যে কোনো কাজই করবো সতর্কতার সাথে করব, যাতে ভুল ভ্রান্তি না হয় সেদিকে খেয়াল রাখবো। আজকের আলোচনা এ পর্যন্ত। আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে অন্য দিন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে আপনারা সেই বিষয়ে আমাকে
ইনফর্ম করবেন, আমি আপনাদের সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বর্তমান শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফিজ।